এসে কি না তুই আমার সতীন হয়ে এ সংসারে আসলি মা? এভাবে আমার সংসারটা ভেঙে দিলি? তোর এক বড় বিবেকে বাতলো না আমার সাথে এমনটা করতে? এই কিরে, জবাব দে। কথাটুকু শেষ হতে না ধরে ইমার গালে একটা থাপ্পড় পড়ে গেল। এতটুকু সময়ের মধ্যে কিসের থেকে কি ঘটে গেল ঘরের মধ্যে থাকা চার পাঁচজনের কেউ কিছু বুঝতে পারল না। চৈতির মতো শান্ত মেয়ের এমন রূপ যেন নৃশংসতার প্রমাণ। গলা চেপে ধরল ইমার। ঘরে সবাই অবাক চোখে তাকালো, একবার রাফাতের দিকে আর একবার পাশে বউ সেজে থাকা ইমার দিকে। ইমা কিন্তু চৈতির সব থেকে কাছের বান্ধবী, কিন্তু রাফাতকে শেরওয়ানি দেখে সবার মাথায় পরিষ্কার হয়ে গেল যে ওরা দুজন নববিবাহিত। আমার গলা ছাড় চৈতি, আমার ব্যথা লাগছে। তুই গর্ভবতী বলে কিছু বলছি না, না হলে এমন একটা ঘা আমিও লাগিয়ে দিতে পারতাম। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি মা। একে তো আমার স্বামীর সাথে পরকীয়া করে তার দ্বিতীয় স্ত্রী হলি, তারপর আবার এমন জোর গলায় কথা বলছিস? লজ্জা করে না তোর? না, করে না। তুই তোর জামাইকে কেন সামলে রাখতে পারিসনি? তোর জামাই যদি ধোয়া তুলসী পাতা হতো তাহলে কেন আমার কাছে আসতে গেল? তখনই রাফাত এসে দক্ষ হাতে মোচড় দিয়ে চৈতির হাতের মুঠো থেকে ইমাকে ছাড়িয়ে এলো। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসলো নিজের 7 মাসের গর্ভবতী বউকে। ওকে ছাড়ো চৈতি। কোন সাহসে তুমি ওর গলা টিপে ধরছো? ধাক্কা খেয়ে যেন কথা বলতে ভুলে গেল চৈতি। 7 মাসের উঁচু পেটটা ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকাতে চাইলো। এমন সময় মাথা ঘুরে যেন আশেপাশে সব কিছু দুলে উঠল ওর। পাশের ফ্ল্যাটে ওয়ালিদ এসে পেছন থেকে সাবধানতায় সাথে ধরল চৈতিকে। এ পর্যায়ে গিয়ে হাত ঢিলা হয়ে আসলো চৈতির। আজ ওর আর রাফাতের তৃতীয় বিবাহবার্ষিকী ছিল। কাছের কয়েকজন বন্ধু বান্ধব আর ফ্ল্যাটের দু একজন মিলে ওদের ঘরটা সাজিয়েছিল সুন্দর করে, কিন্তু এমন একটা দৃশ্য ওরা সবাই দেখবে কেউ কল্পনা অবধি করেনি। নিজের সব থেকে কাছের বান্ধবীর কাজ ঝাঁকিয়ে কথাগুলো বলল চৈতি। চোখের সামনে নিজের স্বামী আর ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ইমাকে পাশাপাশি বর বউ সাজে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে কথাগুলো বলল চৈতি। 7 মাসের গর্ভবতী চৈতি নিজের ভরাক্কি শরীরটা এগিয়ে গিয়ে দুজনের সামনে দাঁড়ালো। সরাসরি গিয়ে ইমাকে কথাগুলো জিজ্ঞাসা করলো। চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখার মতো যন্ত্রণা বোধহয় এই পৃথিবীতে দুটো নেই। চৈতির মন ভঙ্গুর হলেও কণ্ঠে ছিল তেজ। ইমা বোধহয় লজ্জায় মাথা উঠিয়ে তাকাতে পারল না চৈতির মুখের দিকে। সবটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়াল করলো চৈতির স্বামী রাফাত ইমতিয়াজ। এতক্ষণ যাবৎ দুজনের মধ্যে চোখাচোখি অপলকভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। চৈতি নিজের পেটটা আঁকড়ে ধরল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। এর মধ্যে ইমা আর রাফাত ঘরে ঢুকলো। এই, এক্ষুনি বেরিয়ে যাবি তোরা দুজন। আমার চোখের সামনে যদি আমি তোদের দেখি, খোদার কসম এখানেই আমি কিছু একটা ঘটিয়ে দেব। রাফাত শেরওয়ানি হাঁটা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে চৈতির পাশে দাঁড়ালো। দেখো চৈতি, তুমি একটু শান্ত হও। এত উত্তেজিত হয়ে পড়লে তো তোমার আর বাচ্চা দুজনের ক্ষতি হবে। তুমি আমার কথা একবারও ভেবেছো রাফাত? যদি এই কথাটা ভাবতে তাহলে আমার চোখের সামনে আমারই সব থেকে কাছের বান্ধবীকে বিয়ে করতে পারতে না। চৈতির হাত দুটো আঁকড়ে ধরল রাফাত। চৈতি, এমন চিৎকার চেঁচামেচি করো না, লোকে কি বলবে? এত আওয়াজ এমন শুনলে? তুমি কেন করলে রাফাত? আমি থাকতে আবার একটা পরকীয়ায় জড়ালে? কিসের কমতি ছিল আমাদের মাঝে? এবার আর অন্তত উত্তর দাও। বিরক্ত হলো রাফাত। এমন বাচ্চামো কেন করছে চৈতি? তুমি তো ছোট না? বলো, আমি ইমাকে ভালোবাসতাম, ওর পরিবার ওর জন্য পাত্র খুঁজছিল, আমি কিভাবে ওকে অন্য কারো বউ হতে দিতে পারতাম? উগরে বমি আসতে চাইল চৈতির। মানুষটা এমন নিকৃষ্ট হয়ে বউ বাচ্চাকে ফেলে আরেক নারীতে মজে উঠছে, 2 মিনিটও সময় নেয় না। ওদের ফ্ল্যাটের এমন অবস্থা দেখে 2 মিনিটও নেয় না। ওদের ফ্ল্যাটের এমন অবস্থা দেখে একে একে সবাই বের হতে লাগলো। কয়েকজন তো মুখের উপর বিশ্রী রকমের গালি দিল রাফাতকে। তা কানে নিল না সে। পাশের বাসায় এক চাচি এগিয়ে আসলেন। এই রাফাত, তোর লজ্জা লাগে না নিজের পোয়াতি বউ রেখে বাইরের মহিলার সাথে ফষ্টি নষ্টি করতে? এত সুন্দর পরিবারকে এমনভাবে নষ্ট করলি?
আপনি নিজের চরকে তেল দিন চাচি। আপনার ছেলে মেয়ে কী করে তাকে আমি কখনো বলতে যাই, তাহলে আমি কয়টা বিয়ে করব তা আপনার বলে লাভ কি? মহিলাটা নাক সিটকেল। ছি! তোর মতো বেয়াদব ছেলে সাত কপালের ভাগ্য ছিল যে চৈতির মতো ভদ্রমেয়ে পেয়েছিলি, তাই ওরকম নোংরা কাজ করলি। রাস্তার মেয়ে ছেলে ধরে আনলি তো এখন হাড়ে হাড়ে টের পাবি। আপনি নিজের বাড়িতে যান চাচি, আমার বাড়ির খবর আপনার রাখতে হবে না। আর ইসলামে 4 বিয়ে জায়েজ আছে, আমার সামর্থ্য আছে, আমি দুইটা দুইটা না 4টা পালতে পারবো। এমন সময় দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল চৈতি। রাফাত এক পলক চাইলে সেদিকে। চৈতির কাছে এগোতে যাবে এমন সময় ইমা হাত টেনে ধরল রাফাতের। শাড়ির আঁচল ঘুরিয়ে ন্যাকামি কণ্ঠে বলে উঠল, প্লিজ রাফাত, আজ আমাদের বিয়ে হয়েছে, আজকের দিনটা অন্তত আমায় সময় দাও। নববধূর কথা শুনে মনটা একটু শান্ত হলো তার। পাশের রুমে গিয়ে ঢুকলো দুজনে। চৈতি নিজের ঘরে গিয়ে দরজা আটকে সেই যে বসে আছে, তারপর আর কোনো হেলদোল নেই, একই জায়গায় বসে রয়েছে। ও কখনো ভাবতে পারেনি যে নিজের সব থেকে কাছের ভালোবাসার মানুষ, যার জন্য তার পরিবারের হাত ছেড়ে এসেছিল, সে তাকে এত জঘন্যভাবে ঠকাবে, তাও আবার প্রেগনেন্সির সময়। বাচ্চাটার কথা কি একবার ভাবলো না রাফাত? পরকীয়া সম্পর্কে কি এতই মত্ত হয়ে গেছিল যে নিজের সংসার, সন্তান, পরিবারের কথা ভাবলো না? দেখতে ওকে পাগলের মতো লাগছে, যে কেউ সামনে থাকলে হয়তো বলতো, পাগল বলে আখ্যা দিত। চুলগুলো খোলা, চোখের পানি শুকিয়ে মুখের দুগালে উপরে উঠেছে, মাথায় কিছু একটা আসতেই চোখগুলো বুঝে আঁচল ঠিক করে নিল। বিছানার পাশের টেবিল থেকে ফোন হাতে নিল। অনেক খোঁজার পর কল লিস্ট থেকে বাবার নামে সেভ করা নাম্বারটার দিকে চোখ তুলে তাকালো। ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজ থেকে 3 বছর আগে শেষ কথা হয়েছে। তারপর আর ওই নম্বর থেকে কখনো কোনো ফোন আসেনি কিংবা দেওয়া হয়নি। বিষাদে রা আষ্টেপৃষ্টে ঘিরে ধরল চৈতিকে। এই মানুষটা আজ থেকে কতগুলো বছর আগে শেষ দেখেছে তার ইয়াত্তা নেই। এই রাফাতের জন্য নিজের পরিবার, বাবা মা, ভাই সবাইকে ছেড়ে সবার সম্মান শেষ করে দিয়ে এসেছিল সে। কাঁপা কাঁপা হাতে ফোন লাগালো নিজের বাবাকে। ওপাশ থেকে স্পষ্ট রিং হয়েছে একবার, কয়েক দুবার করে। তৃতীয়বারের সময় অপর প্রান্তে মানুষটি ফোন তুলো। কাঁপা কাঁপা গলায় চৈতি কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারল। আবু, আসসালামু আলাইকুম আবু, শুনতে পাচ্ছ আমার কথা? ওপাশ থেকে খানিকটা নীরবতা পরে জবাব এলো, জি, কে বলছেন? আমি তোমার মেয়ে আবু, আমি চৈতি। ফোনের অপর প্রান্ত থেকে মিলন শেখের রুর কণ্ঠ ভেসে এসলো, এক্ষুনি ফোন রাখো তুমি। আর আমার কোনো মেয়ে নেই। আমার মেয়ে আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে, যখন আমার সম্মান নিয়ে খেলে অন্য আর এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। প্লিজ আব্বু, এমন বলো না। একবার একটু কথা বলে বিশ্বাস করো, আমি ভালো নেই। তোমার অভিশাপ লেগেছে বলেছিলে না, কখনো আমি সুখী হতে পারবো না। তোমার আর আম্মুর অভিশাপে আজ আমার সংসারটা শেষ হয়ে গেছে। ফোনের অপর প্রান্ত থেকে থমকে গেল মিলন শেখ। মেয়ের সাথে যতই রাগারাগি করুক না কেন, তিনি কখনোই অভিশাপ দেননি নিজের মেয়েকে। কখনো নিজের রক্তকে কেউ শেষ করে ফেলতে পারে না, না পারে না, যতই যাই মুখে বলুক না কেন। প্রতিটি বাবাই নিজের মেয়েকে সবসময় আগলে রাখে সব কিছু থেকে। দুনিয়ার সব সুখ মেয়ের পায়ের কাছে এনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সব বাবারা। মিলন শেখ আজকে পারলেন না নিজের মেয়ের এমন করুণ আর্তনাদ শুনে কঠোর হয়ে থাকতে। মেয়ের কান্নাতে অস্থির হয়ে পড়ল। চৈতি, কী হয়েছে আমাদের একটু খুলে বল। আর মনে রেখো, আমি তোমাকে কোনো অভিশাপ দেইনি। যা বলেছি সবটাই নিজের কষ্টে। বাবা মা আর যাই হোক সন্তানের খারাপ চায় না, কখনো, এতটুকু মনে রেখো। বাবার এতটুকু আদরের জন্য চৈতি অস্থির হয়ে উঠল। চৈতির মন গলা ভেঙে আসছে কান্নার তোপে। ফোনের ওপাশ থেকে মিলন যেন আরও একটা স্তম্ভিত হয়ে গেল। মেয়েটাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখিসনি যে। চৈতি, তুমি কাঁদবে? কাঁদবো না বললে কি হবে? তোমার শরীর খারাপ? আজ এত বছর পরে সে নিজের পরিবারের কথা মনে পড়ছে। বাবার খোঁচাটা গায়ে মাখল না সে। আব্বু, হ্যাঁ বলো, কি হয়েছে? আর কান্না থামাও, তারপর বলো। একটু ভালোভাবে কথা বলবে আব্বু? ভালোভাবে তো বলছি, এখন বল, কি হয়েছে তোমার সাথে? রাফাত আমার সবচেয়ে কাছের বান্ধবী ইমাকে বিয়ে করে ফেলছে। আমি কি করব বুঝতে পারতেছি না। এই শহরে এখন একা, আমি পরিচিত কেউ নেই। মেয়ের এরকম ভাঙা গলা এবং কান্নার সুরে বিচলিত হয়ে পড়েন মিলন সাহেব। ফোনের
অপর প্রান্ত থেকে কি সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারলেন না। এইভাবে না করে একটু খোলাখুলিভাবে বলো, ওই ছেলে কি সত্যি তোমাকে রেখে আরেক বিয়ে করছে? আমি প্রথমেই বলেছিলাম ছেলে ভালো না। আমার কথা তো শুনুনি। আমার পছন্দ করা ছেলে কি বিয়ের আসর রেখে ভুলে গিয়ে ওই ছেলেকে বিয়ে করলে? আচ্ছা, এগুলো বাদ দাও। তুমি এখন বলো কোথায় আছো সেটা বলো। মানে কোন জেলে আসছো? মাগুরে আছে আব্বু। ইচ্ছা খাদা জায়গার নাম। আচ্ছা, তুমি চিন্তা করো না। এক্ষুনি না আসতে পারলেও কালকের মধ্যে আসছি। তুমি যে আমাকে বললে, তাহলে রেডি হয়ে থাকো। ওই জানোয়ারকে আমি কালকে দেখবে সরাসরি পুলিশকে নিয়ে আসছি। আঁতকে উঠল চৈতি। এসব ঝামেলার কোনো দরকার নেই আবু, তুমি শুধু এসো আর আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার আর কিচ্ছু লাগবে না। আমি কোনো ধরনের ঝামেলা চাই না আবু। আমি চাই না এই ধরনের কোনো অভাব আমার শারীরিক অবস্থার উপর পড়ুক। এরকম লাই দিয়ে একসময় ওই ছেলেটাকে মাথায় তুলেছিলে তুমি। আজকে এর পরিণাম দেখো। তোমার সামনে তোমার সাথে প্রতারণা করলো। কেট ফোন কেটে দিল চৈতি। বিষাদের যন্ত্রণায় সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন যদি রাফাতের কথা ওর সাথে পালিয়ে না আসতো, আজকে ওর জীবনটা কতটা ভালো হতো। হয়তো পরিবারের কথা এমনভাবে শুনতে হতো না, এতটা অবহেলিত হতে হতো না। শুধু একটাই কথা মাথায় এলো, কার জন্য এতদিন নিজের পরিবারকে দূরে সরিয়ে রাখলো। স্বামীর দ্বিতীয় বউয়ের ভেজা চুল দেখে সকাল সকাল রাগ উগরে বেরিয়ে আসলো চৈতির। কালকের পর থেকে ইমাকে দেখলো ঘেন্নায় গা গুলিয়ে আসে ওর। ইমা ওর নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে কীভাবে পারলো স্বামীর সাথে বিয়ে করার। এখন আর আফসোস হয় না। যা হয় সেটা হলো দীর্ঘশ্বাস, যা মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসতে চায়। মনে হয় এখনই সব কিছু শেষ করে দিক। ইমা গলা টিপে মেরে ফেলতে মন চায়। ইমা বোধহয় সকালের নাস্তা তৈরি করছিল রান্নাঘরে। চৈতিকে দেখে গা জ্বালানো হাসি দিল। সেই সময় দেখা গেল রাফাত আসছে লুঙ্গি আর হাফ হাতার একটি গেঞ্জি পরে। গলার কাছে লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো কিসের চিহ্ন। আরেক দফা বমি পেল ওর ঘৃণায়। আস্তে করে সোফা থেকে উঠে বেসিনে গিয়ে বমি করলো। একবার দুবার নয়, পরপর চারবার বমি করে দম নিল। রান্নাঘর থেকে সবটা খেয়াল করে ইমা হলরুম থেকে এগিয়ে চৈতির পাশে দাঁড়ালো রাফাত। ততক্ষণ চৈতির অবস্থা নাজেহাল। কাঁধে হাত রাখতে এক ঝটকায় সেই হাত সরিয়ে দিল চৈতি। কী হয়েছে চৈতি? এতবার বমি করছো? ডাক্তারের খবর দেবো? বেশি খারাপ লাগছে? তুমি আমার থেকে দূরে থেকো রাফাত। আমার তোমাকে একটু বেশি ভালো লাগছে না, আরও বেশি বমি পাচ্ছে। এদিকে এসো, আগে তোমায় নিয়ে সোফায় বসাই, নাহলে বাচ্চা আর তোমার দুজনের ক্ষতি হবে। খবরদার রাফাত, আমায় একদম স্পর্শ করবে না। আমার উপরওয়ালার কসম, তুমি আমায় স্পর্শ করলে একবারের জন্য তোমায় ছাড়বো না আমি। আমার কথাটা অন্তত শোনো, এদিকে আসো। রাফাত এগিয়ে আসতে দুর্বল শরীরে পেট ধরে দাঁড়িয়ে থাকা চৈথি একদলা থুতু ছুঁড়ে দিল ওর দিকে। সরাসরি রাফাতের মুখের উপর গিয়ে পড়ল সেই থুতুটা। রাগে হিতাহিত বিবেক হারিয়ে বসলো সে। এগিয়ে এসে চৈতিকে ধাক্কা দিয়ে বসলো। মুখের বাম গালে থাপ্পড় বসাতে ছিটকে দুহাত দূরে টেবিলের কোণায় গিয়ে পড়ল সে। উবুর হয়ে পড়া গগনবিদারী চিৎকার উঠল চৈতি। ততক্ষণে ভারী পেটটা আগলে রেখেছে সে। রক্তে পুরো টাইলস ভেসে যাচ্ছে। রাফাত কিছু বুঝে উঠতে পারল না। এর মধ্যে উপস্থিত হলো ইমা। চৈতিকে এমন কাতরাতে দেখে এগিয়ে গিয়ে পানি এলো সে। রাফাতের দিকে ঘুরে তীক্ষ্ণ স্বরে বলল, এগুলো কি করলে রাফাত? আমতা আমতা করলে রাফাত। দেখো ইমা, আমি ইচ্ছে করে করিনি। নিজের রাগ না সামলাতে পারে এমন হয়ে গেছে। এখন যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়, চৈতি যা খুশি তাই হোক, কিন্তু বাচ্চাটা তো আমাদের দরকার। তুমি তো জানো ওই বাচ্চাটার জন্য কতগুলো মাস আমি অপেক্ষা করছি। চলো ওকে এখন একটা হাসপাতালে নিয়ে যাই, নইলে হিতে বিপরীত হয়ে যাবে। বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে ওকে কোলে ওঠাও রাফাত। যাই হোক, বাচ্চাটাকে আমার চাই চাই। এতে চৈতি বাঁচুক কি মরুক আমার কিচ্ছু যায় আসে না। ততক্ষণে চৈতিকে কোলে করে বিল্ডিংয়ের লিফটে উঠে পড়েছে রিফাত আর লিমা। নিচতলায় এসে তাকাতেই তড়িঘড়ি করে গেটের সামনে গিয়ে পৌঁছালো দুজন চৈতিকে নিয়ে। যখনই বের হতে যাবে তখনই সামনে পড়ল মিলন শেখ, সাথে চারজন পুলিশ অফিসার। রাফাত প্রথমে না চিনলেও মিলন শেখ চিনে ফেলে, কিন্তু রাফাতের কোলে রক্তাক্ত চৈতিকে দেখে মাথার উপর যেন বাজ পড়ল ওনার। ও ইমা বোধহয় বুঝতে পারল কিছু,
তার জন্য তাড়াতাড়ি করে একপাশে দাঁড়ালো। রিফাত বিরক্তির সাথে বলল, আঙ্কেল রাস্তা ছাড়ুন। দেখছেন না একটা মানুষ অসুস্থ অবস্থা আহ, খারাপ, তার উপর ওর রাস্তা আটকানোর মানেটা কি? রাগে কাঁপতে কাঁপতে মিলন শেখ চিৎকার করে বলল, আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? কি করছো তোমার দ্বিতীয় বর তুমি আমার মেয়ের সাথে? এই ছেলে জবাব দাও। রাফা তৎক্ষণাৎ ভয়ে ততস্থ হয়ে গলা শুকিয়ে আসলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায় ওর অবস্থাটা হয়েছে এমন। চৈতির বাবা যে পুলিশ নিয়ে এখানে আসবে তা ওর জানা ছিল না। এমনকি চৈতি নিজের পরিবারের সাথে যোগাযোগ আছে সে এ কথা তো কখনো জানায়নি তাকে। আচ্ছা, রাফাত আর ইমের বিয়ের কথা বা কীভাবে জানলো? তাহলে কি কাল রাতে চৈতি ওর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করছে? ভাবনা ছেদ হতে কলারে হাত পড়লো তার। চৈতির বাবা রীতিমতো কাজ চেপে ধরছে। মিলন সে পুলিশ অফিসারের দিকে এক নজর তাকিয়ে বলে, অফিসার, এই ছেলে আর ওর পাশে থাকা মেয়েটাকে এখনই গ্রেপ্তার করুন। নিশ্চিত আমার মেয়েকে ওরা দুজন কিছু করছে। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ কিছু করিনি, ও নিজেই পড়ে গেছে, তখন এমন হয়েছে। চুপচাপ নিজের দোষ ঢাকতে তটস্থ হয়ে পড়লে রাফাত। এমন নিখুঁতভাবে মিথ্যেকে সত্যি বলে চালাচ্ছে যেন পুলিশ ধরতে না পারে আসল কাহিনী। রাফাত নিজেও ভয়ে আছে, যদি একবার সুস্থ হয়ে ফিরে চৈতি তাহলে তো সব সত্যি তার সামনে চলে আসবে। তখন কী হবে? তখন তো কেউ আটকাতে পারবে না। ওদের দুজনকে আটকিয়ে নিজস্ব গাড়ি করে হাসপাতাল অব্দি নিয়ে পৌঁছালো পুলিশ অফিসার মেহমুদ। ততক্ষণে চৈতিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির লোকদের ফোন করে আনা হয়েছে হাসপাতালে। চৈতির মা এসে প্রখর চিৎকার দিয়ে হাসপাতালের করিডোরে এসে উপস্থিত হলেন। কান্নাকাটি হুলস্থুল লেগে আছে, কিন্তু মুহূর্তেই নিশ্চুপ। নিশ্চুপ বারান্দার মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের গভীর ছায়া। হাসপাতালের মধ্যকার পরিস্থিতি তখন উত্তাল। ডাক্তার দুজন ওটিতে। এর মধ্যে একজন বাইরে বেরিয়ে আসলেন। চৈতির বাবা মা দুজনে অপারেশন রুমের বাইরে। আশেপাশে গুটি চারেক পুলিশের লোক ছিল। দুটো চেয়ারে রাফাত আর ইমাকে বসিয়ে রাখা হয়েছে। মূলত ওরা কি করেছে তা ততক্ষণ জানা সম্ভব না যতক্ষণ না চৈতি নিজ মুখে কিছু বলবে বা সরকারি স্বীকারোক্তি দেবে। মিলন শেখ থম মেরে বসে রইলেন। নিজের মেয়ের এই অবস্থায় রক্তাক্ত দেখে ওনার রুহু অবধি কেঁপে উঠল। উনি কখনো ভাবেননি যে নিজের মেয়েকে এই অবস্থায় দেখবেন। বড্ড আদরে মানুষ করেছিলেন তিনি, কিন্তু নিজের মেয়ের এমন পরিণতি মানতে কষ্ট হচ্ছে। আর যাই হোক, মেয়ের এমন অবস্থার জন্য তিনি নিজেকে শতভাগ দায়ী করেন। চোখ দুটো ঝাপসা হয়ে এসছে ওনার। এরই মাঝে এক মহিলা ডাক্তার এগিয়ে আসলেন। কিছু কাগজ সহ সাবলীল করে ডাকলেন, আপনি কি রোগীর কেউ হন আঙ্কেল? আঙ্কেল শুনছেন? এই যে। আপ- পুলিশ অফিসার ইশারায় চুপ হয়ে গেল মহিলা ডাক্তার। মেহমুদ এগিয়ে এসে মিলন শেখকে আলতো স্বরে ডাকলেন, মিলন সাহেব, মিলন সাহেব এদিকে তাকান। দরাজ কণ্ঠে ডাক শুনে সম্বিত ফিরে এলো ওনার। মেহমুদ স্পষ্ট দেখলেন ওনার ভেজা চোখ দুটো, যেখানে স্পষ্ট এক নিঃস্ব বাবার আর্তনাদ যেন ওই চোখ দুটো বহিঃপ্রকাশ করছে। এক বুক আশা নিয়ে ওই অপারেশন রুমে লাল আলো জ্বলে থাকা আলোর দিকে চাহিনে নিক্ষেপ করছেন। উপরওয়ালা ভরসা যে তার মেয়ের এক্ষুনি ফিরবে, আবারও বাবা বলে ডাকবে। হ্যাঁ বলুন অফিসার। নিঃশ্বাস ফেলে হাতের কাগজটা এগিয়ে দিল মেহমুদ। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন তিনি। সামনে থাকা পুলিশটি বোধহয় বুঝলো। মিলন সাহেব কাগজটা একটা সাইন করে দিলেন। হাসপাতালের কর্তৃপক্ষরা অনুমতি চায় কিসের জন্য? আপনার মেয়ে 7 মাসের গর্ভবতী ছিল। সম্ভবত কোনো শক্ত জিনিসের উপর ধাক্কা খাওয়াতে পেটের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওনারা বন্ড পেপারে আপনার স্বাক্ষর চায়। মা কিংবা সন্তানের মধ্যে একজন মারা গেলে এতে কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। চৈতির বাবার পরিবার থেকে যারা এসেছিল তারা সবাই অবাকের শীর্ষে পৌঁছলো। তা তো জানতো যে চৈতির বাচ্চা হবে, তা আবার 7 মাস। চৈতির মায়ের আজাহারি আরও বেড়ে গেল। মা হয়ে আজকে জানতে পারলেন তার মেয়ে মা হতে যাচ্ছিল, কিন্তু নিয়তির এমন এক পরিহাস যে নিজের মেয়েকে এমন পরিস্থিতিতে দেখতে হচ্ছে। বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। যদি মেয়ের প্রতি রাগ অভিমান কমিয়ে নিজের কাছে রাখতেন এই সময়, তখন বোধহয় এমন দুর্ঘটনা ঘটতো না। ততক্ষণে স্বাক্ষর করে দিয়েছেন মিলন শেখ। যাই হোক, মুহূর্তের একটু সময় দেরি করা মানেই হলো সময় অপচয়। আবারও ওটির লাইট জ্বলে উঠল। নতুন এক সূচনা, এবং কিছু পাওয়া না পাওয়ার কথাগুলো আবার আসবে। মাথা নিচু করে একপাশে বসে আছে রাফাত আর ইমা। এখন এই অনুশোচনায় ভুগছে যে নিজের
সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল একটু আগে। আসলে কেউ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে নিজের সন্তানকে মারতেও দু হাত কাঁপলো না। এবার নিজের রাগ আর একটু হলে নিয়ন্ত্রণ করতে চাইছে। অন্যদিকে ইমা তখন এক মূর্তি বনে গেছে। ইমা নিজেরই চিন্তা করছে, যদি এবার পুলিশের হাতে সব প্রমাণ লেগে যায় তাহলে রাফাতের সাথে ওকে নিজে এও জেলে যেতে হবে। আর যাই হোক, একটা ছেলের জন্য সে নিজের জীবনকে এভাবে নষ্ট করতে পারবে না। রাফাত শুধু ওর ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে সেটা কখন যে জেদে পরিণত হয়ে গেছিল তা কখনো বুঝতে পারেনি। যখন সেই রাফাত আর চৈতির সঙ্গে দেখা করতে আসতো তখন দেখতো সে কতটা যত্নশীল ছিল চৈতির প্রতি রাফাত। আর এই একটা জিনিসের জন্য বারবার তার হিংসে হতো। ও নিজেও চাইতো জীবনে যা যা চৈতি পেয়েছে সে যেন সব জিনিস যেন ওর কাছে থাকে। কিন্তু এই মুহূর্তে নিজের প্রাণে ভয় ঢুকে গেছে ওর মধ্যে। যদি এই মুহূর্তে পালিয়ে না বাঁচে তাহলে হয়তো রাফাতের সঙ্গে জেলে যেতে হবে। রাফাত মাথা নিচু করে সেই তখন থেকে বসে আছে চেয়ারে। মেহমুদ বোধহয় তখন দুজন সরকারি পুলিশকর্মীকে নিয়ে ওদের দুজনের সামনে দাঁড়ালো। মাথা উঠিয়ে সবাইকে পর্যবেক্ষণ করল ইমা। জোরালো কণ্ঠে আঘাত করলো রাফাতের কানে। আসসালামু আলাইকুম। রাফাত, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন এখন। বুঝলাম অফিসার, কী কারণে আমায় যেতে হবে থানায়? কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে, ফর্মালিটি হবে, সেগুলোর জবাব দিয়ে চলে আসবেন। ওনার ওয়াইফের অবস্থা ভালো না স্যার। কিভাবে ওকে একা ফেলে যাব? ধূর্ত হাসি আসলো মেহমুদ। ওই হাসিটা যত না প্রাণবন্ত তার থেকে বেশি ভয়ঙ্কর কিছুর আভাস দিচ্ছিল। রাফাত সেদিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালেন। মেহমুদ বুঝি কমল না, সরাসরি হুঙ্কার দিল, আপনার ভালোভাবে বলছি, আমার সাথে চলুন। আর কিসের ওয়াইফ? হ্যাঁ, আপনার ওয়াইফ যদি অপারেশন থিয়েটারে থাকা চৈতি শেখ হয় তাহলে উনি কে? পাশে থাকা ইমার উদ্দেশ্যে যে কথাগুলো বলা হয়েছে তা বুঝতে দেরি হলো না রাফাতের। সে বুঝতে পারল এই মুহূর্তে পরিচিত হাতের বাইরে বের হয়ে যাবে, তখন কারো কিছু করার থাকবে না। আর যেহেতু সরকার আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়, এই কারণে তার শাস্তি হতে পারে। এখানে তার প্রথম স্ত্রী বেঁচে থাকতে তার অনুমতিবিহীন দ্বিতীয় বিয়ে করা ইসলামেতে জায়েজ না। ইমার দেখে নিজ বলক চোখে তাকে সরাসরি অস্বীকার করল রাফাত। এই মেয়ে আমার কিছু না। ও শুধু আমার ওয়াইফের কাছের বান্ধবী ছাড়া ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নেই, যার দরুন আপনারা আমায় হ্যারাস করতে পারেন। সুতরাং আবার অনুরোধ, আপনারা আমায় আর কোনো রকম বিরক্ত করবেন না। আমার স্ত্রী সুস্থ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন সে আসল সত্যিটা কী। এই ধরনের সরাসরি প্রত্যাখ্যান থেকে বিস্মিত হলো ইমা। ওর ধারণার বাইরে ছিল যে রাফাত এত নোংরা মানসিকভাবে এক মুহূর্তের মধ্যে কীভাবে সম্পর্ক ঘুরিয়ে দিল। কখনো ভাবেনি যে নিজের বিবাহিত বউকে অস্বীকার করবে রাফাত। অন্তত রাফাতের ব্যক্তিগতের সঙ্গে এই আচরণ যায় না। তাহলে কিছু ভুল মানুষকে ভালোবেসেছিল, নাকি আস্তে আস্তে চৈতির হিংসা করতে করতে আজ তার এ পরিণতি? এই মুহূর্তে যা অবস্থা, যদি বাড়ি ফিরে যায় তাহলে ইমাকে কখনোই তার পরিবার গ্রহণ করবে না। বিয়ের আসর থেকে পালিয়ে রাফাতের হাত ধরেছিল, এই অবধি এসেছিল। তীর্যক চাহিনী নিক্ষেপ করলো মাহমুদ। আপনার ওয়াইফ সুস্থ হলে এমনিতেই সব সত্য সামনে চলে আসবে। তখন বোঝা যাবে কে সত্যি আর কে মিথ্যে বলছে। নিজের শতভাগ কনফিডেন্স নিয়ে আসলো রাফাত। এই করতেছে অনেক আগে থেকে আগের থেকে এনেছে। যদি মানুষ কোনো প্রকার মিথ্যে সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলতে পারে তাহলে সেই মিথ্যে তাকে কেন জানি সত্য বলে মনে হয়। আর সত্য কথা বলতে আলফাত করলে সেটাই আস্তে আস্তে মিথ্যে কথায় পরিণত হয়। এই কারণে মিথ্যে বলতে হলেও পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে, তাহলে কখনোই সেই মিথ্যা গ্রহণযোগ্যতা পায় না সমাজের চোখে। রাফাত ভালো মতো জানে সে আর যাই হোক ইমা কখনো ওর বিরুদ্ধে মুখ খুলবে না, কারণ এবার নিজের প্রাণের ভয় আছে। ইমা যে কি বাজে, কতখানি ধূর্ত রাফাত অনেক আগেই বুঝতে পেরেছিল, কিন্তু ওকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে এই ব্যাপারটা রাফাত ভাবতে পারেনি। ও ভেবেছিল যে হয়তো অন্য অন্য সম্পর্কের মতো টাইম পাস করে ইমাকে ছেড়ে দিবে, তাহলে আর কোনো ধরনের ঝামেলা হবে না। কিন্তু ইমা আত্মহত্যা করার নাটক করে নিয়ে গিয়েছিল রাফাতকে ওই নিজের বাসাতে। এক সময়ের কথা কাটাকাটি করে
সিডিউস করে ফেলেছিল নিজের প্রতি। ঠিক সেই সময় বাইরের কয়েকজন লোক এসে জোর জবরদস্তি বিয়ে করিয়ে দেয়। কতক্ষণ হাসপাতালের প্রতিটা জায়গায় নিস্তব্ধ নেমে এসে একজন মহিলা ডাক্তার মুখের মাস্ক খুলে অপারেশন রুম থেকে বেরিয়ে এসে চৈতি পরিবারের মানুষের সামনে দাঁড়িয়ে এগিয়ে গেলে তওয়ালে মোড়ানো একটা সন্তানকে যন্ত্র মানবের মতো বলে ওঠেন, আমরা বাচ্চাকে বাঁচাতে পারিনি, ওনার পেটে দুটো ফিটার ছিল, অপরিণত হওয়ার কারণে একটিকে বাঁচানো গেলেও অপরটি পেটের ভিতরে থাকা অবস্থায় মারা গেছে। অবগতের জন্য বাক্সতে হারিয়ে ফেলে সবাই। চৈতির মা কাঁপা কাঁপা হাতে নিজের নাতিকে ছুঁয়ে দিলেন। আস্তে করে নিজের কোলে উষ্ণতা ঢাকলেন তিনি। ছোট্ট বাবুর হাত পা চোখ দুটো কত স্নিগ্ধ, ছোট ছোট আঙ্গুল না দিয়ে ইশারা করছেন। চোখ খুলতে দুটো বোধহয় খুলতে পারছেন না। চামড়াগুলো একেবারে নরম আর লালচে রং, ধরলেই নরম হয়ে যাবে তুলোর মতো একেবারে। নাতির কপালে চুমু খেলেন আস্তে করে। মহিলা ডাক্তার এগিয়ে এসে কিছু কাগজপত্র দিয়ে গেলেন ফরম্যাটের জন্য। আমার মেয়ে কেমন আছে ডাক্তার? ও সুস্থ আছে? জি না, ওনার অবস্থা এখনো স্বাভাবিক নয় এবং আগের থেকে বেশি খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তবুও আমরা ব্লাড ব্যাংক থেকে 2 ব্যাগ রক্ত জোগাড় করেছি। ওনার বেবি তেমন সুস্থ নয়, আমরা এক্ষুনি ওকে বেবিদের ইউনিটে নিয়ে যাব। কি বলছেন এসব? আমার মেয়ে এখনো ঠিক হয়নি? না, উনি এখনো সুস্থ হয়নি। ওনার ধাক্কাটা খুব জোরালোভাবে লাগার কারণে পেটের বাঁ পাশে আঘাত লাগে, যার কারণে বাঁ পাশে থাকা বেবির পজিশন উল্টে গিয়ে মাথায় আঘাত পায়, আর বাচ্চাটা সেই সময় নিজের প্রাণ ত্যাগ করে। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিলন শেখের। নিজের একমাত্র মেয়ের সন্তানকে নিজ হাতে ছোঁয়ার আগে এই দুনিয়া ত্যাগ করলো। এটা যখন চৈতি জানতে পারবে তখন বোধহয় আর বাঁচতে পারবে না। এই অবস্থায় চৈতির মাথায় কত বড় প্রেশার পড়বে। কাগজপত্র স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক্তারটি কাগজপত্র আর বাচ্চাটিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্যই বারবার সাবধান করলেন কেউ যেন এই মুহূর্তে চৈতিকে দেখতে না যায়, কারণ তাকে বেডে দেওয়া হয়েছে রেস্ট করার জন্য, আর বাচ্চাটি মারা গেছে। এটা যদি জানতে পারে তাহলে অনেক বড় একটা ধাক্কা খাবে। সুতরাং মায়ের সুস্থতার জন্য, যে বাচ্চাটা এখন বেঁচে আছে তার জন্য হলো চৈতিকে সুস্থ থাকতে হবে। ডাক্তার চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলেন মিলন শেখ ও তার বউ। মিলন শেখ নিজের বউকে ডেকে আনলেন পাশে। শোনো, তুমি চৈতিকে এসব বলো না, বুঝলে? মেয়েটা এমনিতে গভীর শোকে রয়েছে, তারপর যদি নিজের বাচ্চা মারা গেছে জানতে পারে তাহলে বোধহয় বাঁচবে না। এর থেকে ভালো তুমি কিংবা আমরা কেউ ওকে জানাবো না যে ওর আর একটা বাচ্চা হয়েছিল। তুমি কিন্তু ভুলেও ওর সামনে এই ধরনের কথাবার্তা বলে ফেলো না, ঠিক আছে? শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো ভালো করে মুছিলেন চৈতির মা। তিনি নিজেও বুঝেন না যে সদ্য সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক। নিজে একজন মা, তো এই কারণে বুঝতে পারছেন ভালো করে যে চৈতির অবস্থা কেমন হবে। চৈতি ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে তার নিজের আত্মা কেঁপে উঠছিল। সেইখানে নিজের সন্তান মারা যাওয়ার খবর শুনে চৈতি পাগল পাগল হয়ে যাবে এইটুকু নিশ্চিত। এমনিতে মেয়েটা বেশি আবেগী এবং আবেগের বশে একটা ভুল করে ফেলেছিল। এখন তার জন্য পস্তাতে হচ্ছে। অফিসার মেহমুদ এগিয়ে আসলেন তাদের ভেতরে। অনেক সময় হাসপাতালে তিনি কাটিয়েছেন এই চৈতির কেসটা নিয়ে। মিলন সাহেব, দেখুন, আমাদের নিজের একটা চাকরি আছে, আমরা চাইলেও তো আর থাকতে পারি না। এই কারণে আমি বলেছিলাম কি আমরা এখন সবাই চলে যাই, যে কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন। চোখ তুলে তাকালেন মিলন সাহেব। চলে যাচ্ছেন? তাহলে ওই দুজন জানোয়ারে কী হবে, যারা আমার মেয়েটাকে ঠকালো, এভাবে ভেঙে চুরমার করে দিল? দেখুন, আপনার মেয়ে যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না প্রকৃত ঘটনা কি। এভাবে সন্দেহের ভিত্তিতে কাউকে তো আটকে রাখা যায় না। আর আপনি যাকে সন্দেহের বশে রাখতে চাইছেন, অর্থাৎ আপনার মেয়ে জামাই, সে নিজেও একজন সরকারি চাকরিজীবী। আমরা যদি তাকে অহেতুক ভিত্তিতে এইভাবে বিরক্ত করি তাহলে তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। উনি নিজের সন্তান ও স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। আমি আশা করব আপনি অন্তত এই দিকটা বিবেচনা করবেন। সুতরাং আজকের মতো আমাদেরকে যেতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, বুঝতে পারছি। তাহলে আজকের মতো আপনি যান স্যার। চলে যাচ্ছি বলে ভাববেন না একেবারে সব শেষ করে যাচ্ছি। আবার আপনার সমস্যা হলে একবার কল করে জানাবেন। আমি না থাকলেও আমার জায়গায় দায়িত্বরত অফিসার অবশ্যই সাহায্য করবে। জি স্যার, ধন্যবাদ। আমার জন্য এতটুকু করার কারণে আপনার যতবার শুক্রিয়া আদায় করব ততই কম। স্মিত হাসলেন মেহমুদ। আরে, আপনি আমার বাবার বয়সী মানুষ,
এইভাবে ধন্যবাদ দেবেন না আমার নিজের কাছে, তাহলে নিজেই ছোট হয়ে যাব। আমি শুধু নিজের দায়িত্ব পালন করছি। মেহমুদ বাকি ৩ জন পুলিশ সদস্য নিজেদের মতো করে বেরিয়ে গেলেন। ওয়েটিং রুমে রাফাত আর ইমা এতক্ষণ যাবৎ বসিয়ে রাখা হয়েছিল। যখন রাফাতের কানে গেল তার একটা ছেলে হয়েছে, সেই সময় সে এসব মনে মনে কবুল বলল এবং দোয়া চাইল উপর আল্লাহর কাছে। ইমাকে খবরটা জানানো হলো, সে কথা শুনতে বলে উঠল, যাক, বাচ্চাটা যে সুস্থ আছে এটাই অনেক। এবার দেখো বাচ্চাটার কাস্টডি কোনো রকম নিতে পারো কিনা। ভুরু কুচকে ইমার দিকে তাকালো রিফাত। কাস্টডি আমি নেব না? বাচ্চা তো আমারই, আমাদের সাথে থাকবে। কেন, তুমি চৈতিকে ডিভোর্স দেবে না? আমি চৈতিকে ডিভোর্স কেন দেব? ও আমার বউ এবং ওর পেটে সন্তান জন্ম হয়েছে, সেটাও আমার। তাহলে এখানে ওকে ছাড়ার প্রশ্ন কোত্থেকে আসে? ও সুস্থ হলে ওকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। তার মানে তুমি চৈতির সাথে সংসার করবে, তাহলে আমি কে? এমন অসময়ে এই প্রশ্নটা বড্ড রাগ হলো রিফাতের। বিরক্তির সঙ্গে এবারই ইমার দিকে তাকালো। তুমি আমার বউ, কিন্তু চৈতি আমার বাচ্চার মা, আর তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি তো শুরুর থেকে জানতে যে আমি বিবাহিত, তাহলে সতীন নিয়ে সংসার করতে তোমার সমস্যা হওয়ার কথা না। এতক্ষণ ইমার মাথায় পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হলো। মানে রিফাত ওকেও রাখবে, আবার চৈতিকেও রাখবে। মানে এত সস্তা, একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে থাকবে, দুজনের ব্যবহার করবে যেন তারা কাজের লোক। পুরুষ মানুষ বলে এত সস্তায় এমন নিদারুণ কাজ করতে পারছে? আদৌ কি ওর কোনো অধিকার আছে এইভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করার? লাগে শরীর টগবগ করছে ইমার। কিছু করা কথা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতে যাচ্ছিল, এমন সময় পুলিশ অফিসার মাহমুদ ভেতরে আসলো। আসসালামু আলাইকুম রাফাত সাহেব, আশা করি ভালো আছেন। মাথা উঁচিয়ে উপরের দিকে তাকালো রিফাত। পুলিশ অফিসারকে দেখে ইমা চুপ হয়ে গেলেন। পুলিশ সম্ভবত ওদের বিয়ের করা ঘটনাটা জানে না। জানলে এতক্ষণ রাফাত আর সে নিশ্চিতে বাইরে ঘুরে বেড়াতে পারত না। অবশ্য চৈতি হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পর থেকে বাইরে ঘোরাঘুরি মানে শুধু ওয়েটিং রুমে বসে কাটাতে হয়েছে। যদি কোনো কিছু প্রয়োজন হয়েছে তাহলে কাউকে বললে পানি কিংবা হালকা নাস্তা এনে দিয়েছে, শুধু ভয়ে গলা দিয়ে নামেনি সে খাবার। রাফাত মুখে একটু আলগা হাসি আনলেন। জি স্যার, বলুন। যেহেতু আপনার স্ত্রী সুস্থ হয়নি আর তার পরিবার অর্থাৎ আপনার বিরুদ্ধে অভিযোগকারী আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার স্ত্রীর থেকে জগতের মধ্যে না নেওয়া উক্তি আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। সেও তো আপনার অব্যাহতি দিলাম বিনা নোটিশেই। কিন্তু আপনি এবার ইমা ইসলাম দুজনে একজনের জন্য এ শহরের বাইরে যেতে পারবেন না, দরকার কোনো কাজ ছাড়া। আর যদি বাইরে যেতে হয় তবু আমাদেরকে সেটা জানিয়ে যাবেন প্রমাণ সহকারে। জি অবশ্যই, যেহেতু আমি সরকারি চাকরিজীবী মানুষ, সেই কারণে আমাকে প্রতি মাসে বাইরে যেতে হয় কোনো না কোনো কাজের সূত্রে। সেহেতু আপনাদের আমার জন্য একটু হলেও কনসিডার করা উচিত। আপনি চাকরিজীবী এটা জেনে আমি আপনাকে সরাসরি আটকে রাখিনি, কিন্তু আপনারা অভিযুক্ত তালিকা থেকে কিন্তু বাদ যাননি। সুতরাং নিজেরা প্রচণ্ড সাবধানে থাকবেন। যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। জি বুঝছি। আমার ওয়াইফ কেমন আছে এই মুহূর্তে? হ্যাঁ, তিনি সুস্থ আছেন, কিন্তু ভালো আছেন কিনা সেটা বলতে পারি না। আর আপনার দুটো সন্তান হয়েছে, একজন মারা গেছে পেটে থাকা অবস্থায়, আর একজন রয়েছে বেবি কর্নারে, আর সম্ভবত শ্বাসকষ্ট অবস্থা থাকায় অক্সিজেনের সমস্যা ভুগছে। সুবহানাল্লাহ, উপর আল্লাহর কাছে শত শত শুকরিয়া। ধন্যবাদ স্যার আমাকে এত সুন্দর খবর দেওয়ার জন্য। অফিসার মোহাম্মদ ততক্ষণে নিজের সহকর্মী নিয়ে বেরিয়ে যান। ইমা এগিয়ে এসে রাফাতের কাছে হাত রাখলেন। এখন তুমি কি করবে? আমি বলি কি তুমি চৈতিকে ডিভোর্স দিয়ে যাও। নিজের অবান্তর কথাগুলো বন্ধ করো। মানে এখন তোমার মনে হচ্ছে আমার সব কথাগুলো অবান্তর? এখন আমার কোনো কথার দাম নেই তোমার কাছে? তুমি প্রতিটা কথা কেন নিজের দিকে ঘুরিয়ে নাও ইমা? বিয়ের আগে তো এমন কথা ছিল না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই 12 থেকে 13 ঘন্টার মধ্যে তুমি যেন কেমন করে অপরিচিত হয়ে গেলে। বিয়ের আগে তো সব সময় ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে। তো তুমিও তো বিয়ের আগে সব সময় আমার প্রতিটা কথা শুনে চলতে। বিয়ের পর দেখছি নিজের মতো এবং প্রথম বউ নিয়ে বেশি মাথা ব্যথা। এতটা যত্ন তো আমার প্রতি কখনো দেখাওনি নাকি? নতুন নতুন মেয়ে দেখলে তোমার ভেতরে এইসব জেগে ওঠে? মারতে কেউ হাত নামিয়ে ফেললে রাফাত। ওয়েটিং রুমের মধ্যে তখন ছিল দুজন ব্যক্তি, প্রবেশ করছিল হয়তো কোনো পরিবারের রোগী
কিন্তু দুজনকে ভেতরে দেখেই রাফাত রেগে বাইরে বেরিয়ে গেল। ইমাপতে ততক্ষণে রাগে ফুঁসছিল। এবার পরিকল্পনা আট ঘাট বেঁধে টানতে হবে। এই রাফাতকে ও নিজের অবস্থানে দেখেই ছাড়বে। একজন সাধারণ সরকারি কর্মচারী হয়ে ও কিভাবে এত ভাব করতে পারে? আবার ওর গায়ে হাত দিতে এসেছে, কত বড় সাহস! এবারে এই ছেলেকে বোঝাবে কত ধানে কত চাল হয়। রাফাতকে বিয়ের পর নিয়ে ওকে আলাদা করে দিবে এবং চৈতিকে ডিভোর্স দিবে। পরে কিছু কিছু করে হলেও বাচ্চাটার কাস্টডি নিজের আয়ত্তে নেবে, কারণ ইমা কখনো মা হতে পারবে না। এই একটা বাচ্চা অনাথ আশ্রম থেকে আনার চেয়ে রাফাতের প্রথম বউয়ের সন্তানকে নিজের বাচ্চা পরিচয় করাটা শ্রেয়। ইমার পাশে রাফাত এসে বসলো, এক কাপ চা এগিয়ে দিল। খানিক আগেই বাড়িতে এসেছে দুজন, এসেই গোসল সেরেছে। হাসপাতালে থাকতে থাকতে সেখানকার ওষুধ ফিনাইলের বিশ্রী গন্ধ ঘ্রাণে সারা শরীর যেমন অলস হয়ে আসছিল, ঠিক তেমনই বমি পাচ্ছিল। চাটা খেয়ে নাও, তারপর রান্না বসা। মানে? আমি কেন রান্না করব? তাছাড়া আমার শরীরও ভালো না, আমি পারবো না। তাহলে অফিসে যাব কিভাবে না খেয়ে? আগে কীভাবে যেতে? ঠিক এভাবেই যাবে। আগে তো সবসময় চৈতি রান্না করে দিত, তখন আর আমার চিন্তা করতে হতো না। এখন তো চৈতি নেই যে সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দেবে। কেন আফসোস হচ্ছে? তো হওয়াটাই স্বাভাবিক। তোমার থেকে হাজার গুণ বেটার ছিল চৈতি। আমার কাজগুলো অন্তত করে রাখতো। রাগে ইমার মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। আজকাল রাফাতের মুখে চৈতির কথা শুনলে রাগে কিলবিল করে। তাহলে আমায় বিয়ে করলেন কেন? তা তুমি ভালো করে জানো। রোজ রোজ ফোঁস করতে আমায় বিয়ে করার জন্য, রোজ আত্মহত্যার ভয় দেখাতে। তো কী করতাম? চৈতিকে রেখে যেমন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে, তেমন আরেকজনের সাথে জড়াবে তাই দেখতাম নিজের চোখে। তোমার মতো পরকীয়া মানুষের থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়? রাগে দিশেহারা হয়ে হিসিয়ে ইমার চাবুক চেপে ধরল রাফাত। এতটাই জোরে চেপে ধরেছে যে এতক্ষণে ভেঙে যাবে মুখের চোয়ালটা। শক্তপোক্ত পুরুষ এলে হাতের এমন আঘাতে ব্যথায় ছিঁড়ে আসতে চাইল ইমার চওয়াল। ইমা যখন ঠিক পেল যে এখান থেকে ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই, ঠিক এমন সময় অদ্ভুত এক কাণ্ড করে ঘটায়। রাতে দুই পায়ে ফাঁকায় লাথি বসিয়ে দিল। ব্যথায় হুড়মুড় করে শরীরে রাফাত। ইমার চোয়াল থেকে হাত সরিয়ে ছিটকে পড়ল সাদা ফকফকে টাইলসের উপর। ইমা নিজেও ছাড়া পেয়ে শ্বাস টানতে লাগলো। রাফাতের মুখ ব্যথায় নীল হয়ে গেছে। ইমা সেদিকে তাকিয়ে অন্য রুমে যাওয়ার জন্য দৌড় দিল। চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে এলোপাথারি মারতে লাগলো রাফাত। নোংরা বস্তির মেয়ে, তুই কি ভাবলি এত সহজে তোকে ছেড়ে দেবো? এত সস্তা? তোকে এই জাহান্নামে তিলে তিলে মারবো। খুব শখ হবি না? বউ হবি আমার? আমার বউ আছে জানা সত্ত্বেও আমাকে বিয়ে করলি? নিজের চরিত্র খারাপ, আবার আমাকে বললিস আমি পরকীয়া করছি তোর সাথে? এই, যেহেতু এতই ভালোবাসে, এতই সাধু পরিবারের মেয়ে, তাহলে আমার মতো বিবাহিত এক বাচ্চার বাবাকে ভালোবাসলি কেন? চুলের মুঠি চেপে ধরার কারণে নিঃশ্বাস আটকে আসছে ইমার। শ্বাস টানতেও বোধহয় কষ্ট হচ্ছে। এদিকে রাফাতের মধ্যে দানব ভর করছে। সে থামছে না তো থামছে না। এতটা রাগ সবটাই আজকে উপড়ে দিয়েছে। যখন দেখা গেল এইমাত্র চোখ বুজে এসেছে, সেই সময় রাফাত ছেড়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তখনই বাথরুমে গিয়ে নিজের জামাকাপড় পাল্টে নিল। হাসপাতালে বেডে শুয়ে আছে চৈতি। ডাক্তার তাকে একেবারে রেস্ট নিতে বলছে। আগের থেকে আপাতত সুস্থ। অনেকটা রক্ত দেওয়া হয়েছে, শরীর এখনও দুর্বল রয়েছে। বাচ্চাটা চৈতির পাশে করে দেওয়া হয়েছিল। পাশে তো রাতে বেবিটাকে দেখে রেখে দিয়েছে ডাক্তার। ফুটফুটে ছোট্ট সুন্দর হাতগুলোর মাঝে মাঝে স্পর্শ করছে চৈতির গলা। মাতৃত্বের স্বাদ সম্পূর্ণরূপে অনুভব করছে। এতটুকু শক্তি বোধহয় সে চেয়েছিল। এখনও অবধি তাকে জানানো হয়নি যে তার দুটো বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে। ডাক্তার প্রথমে রাজি হয় নাই, কিন্তু পরে চৈতির বাবা অনুরোধ চোখের পানি দেখে তিনি আশ্বস্ত করেছেন চৈতি সুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে যে তার আরেকটা বাচ্চা মারা গেছে। এতে খুশি হয়েছেন মিলন সাহেব ও তার স্ত্রী। অন্তত কিছু সময়ের জন্য হলেও তাদের মেয়েটা সুখে থাকবে, আনন্দে থাকবে। বাবা মাকে হাসপাতালের রুমে আসতে থেকে উঠে বসার চেষ্টা করলো সে। মিলন সাহেব এগিয়ে আসলেন আস্তে আস্তে। এখনই উঠতে হবে না, আপাতত কিছুদিন বেড রেস্ট থাকো, সম্পূর্ণভাবে সুস্থ হও তারপর ওঠো। বাবা প্লিজ, বাবা এদিকে এসো। মুখ ঘুরিয়ে এলেন মিলন সাহেব। মেয়ের দিকে একবার তাকানোর প্রয়োজন বোধ করলেন না। চৈতি বোধহয় অনুতপ্ততায় মরে যেতে ইচ্ছে করছিল। একটা কাপুরুষের জন্য
নিজের পরিবারকে কতটা কষ্ট দিয়েছিল ভাবলে নিজের প্রতি ঘৃণা হয়। তবু উপরওয়ালার কাছে এতটাই শুকরিয়া আদায় যে সে যখনই তার প্রয়োজন হয়েছে সেই সময় তার বাবা মা তার পাশে এসে দাঁড়িয়েছে। নিজের মায়ের দিকে অসহায় চোখে তাকালো সে। প্লিজ মা, বাবাকে বলো আমার সঙ্গে একবার হলেও কথা বলতে। আমি সত্যি অনুতপ্ত। বাবা যদি আমায় ক্ষমা না করে তাহলে আমি বেঁচে থেকেও সুখ পাবো না। চৈতির মা তাকে বলে দাও আমার ওর উপর কোনো রাগ নেই, বরং যেটা করেছে সেটা সরাসরি অন্যায়। অন্যায়ের কোনো ক্ষমা হয় না। প্লিজ বাবা, মায়ের সঙ্গে কথা না বলে আমার সঙ্গে বলো। আমি নিজের সব ভুল স্বীকার করছি। আমাকে মারো কাটো, তবু আমার সঙ্গে একটু কথা বলো। দেখো, আমি যদি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। হারাবে তো কথা বলতে চাই না। তুমি সুস্থ হও, বাড়িতে চলো, তারপর যা বলার বলবে। নিজের কথাটুকু শেষ করে মিলন শেখ হসপিটালের রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতি তার বাবা মার অসহায় চোখে যাওয়ার পথে তাকিয়ে রইল। বাচ্চা কেঁদে উঠতে চৈতি নিজের বুকে মায়ের পরশ তুলে নিল। তখন বোধহয় দুপুরের সময়। রাফাত ফ্ল্যাটের বাইরে থেকে তালা দিয়ে চাবি নিজের সঙ্গে নিয়ে গেছে, এমনকি ইমার ফোন অবধি নিজের সাথে নিয়ে নিয়েছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ইমা। স্পষ্ট সেখানে দেখলো রুক্ষ সূক্ষ্ম চুল, মুখে লাল লাল দাগ, গলার কাছে মারের চিহ্নগুলো খুব নিখুঁতভাবে খুঁজে পেল। কান্নায় গলা ভেঙে আসতে চাইল তার। বড্ড চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু পারল না। গলার কাছে কাটার মতো আটকে রইল। চোখের পাতা বন্ধ করে ভাবতে লাগলো গত পরশু দিনের কথা, যখন তার আর রাফাতের বিয়ে হলো। গত পরশুদিন রাফাত নিজের বাড়িতে ডেকেছিল। ও শুরু থেকে জানতো যে রাফাত আর যাই হোক এমন নিজের গর্ভবতী বউকে ছেড়ে বিয়ে করবে না। সে কারণে আগের থেকে সেদিন নিজের বান্ধবী রুমিকে কল করে রেখেছিল ইমা। রাফাতের নানাভাবে সিডিউস করে নিজের বাড়িতে ডেকে আনে। যখন রাফাত আসে তখন গিয়ে এসে দরজা খুলে। এমন সময় লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে রাফাত অবাক হয়। রাফাতের দিকে তাকিয়ে ইমা প্রশ্ন করে, আমায় কেমন লাগছে? মোহনীয় দৃষ্টিতে রাফাত ইমার দিকে তাকিয়ে অশ্লীল হেসে বলে, একদম পড়ি, একটু কাছে এসো। হুম, আসবো। আগে ভেতরে বসুন, চলো। ভেতরে টুকটুকে গলার টাইটা ঢিল করে ইমাকে জড়িয়ে ধরে এসে আলাদা রুমে নিয়ে এসে ঠিক সেই সময় দরজা বন্ধ করতে যাবে রুমির বাড়িতে ঢোকে কয়েকজন মানুষকে নিয়ে। ইমা আর রাফাত দরজায় ধাক্কা দিতে ভেতর থেকে দরজা খুলে যায়। দুজনে এত কাছাকাছি থেকে কয়েকজন ছিছি করে। সবশেষে সিদ্ধান্ত হয় ওদের দুজনকে পুলিশে দেবেন, তাহলে বিয়ে পড়িয়ে দেবে। নিজের সম্মান হারানোর ভয়ে সেই সময় রাফাত রাজি হয়ে যায় এই প্রস্তাবে। তখন চালাকি করে ইমা কাবিন 10 লাখ টাকা আর রাফাত ওর জালে ফেঁসে যায়। কিন্তু সব থেকে বড় কথা জানতে পারে যখন যে ইমা কখনোই মা হতে পারবে না। তারপরে দুজনে মিলে প্ল্যান করে যে সন্তান যেহেতু ভবিষ্যতে অ্যাডপ্ট করতেই হবে, তার জন্য চৈতির কাছ থেকে কাস্টডি নিয়ে নিলেই হলো। রাফাত যখন হাসপাতালে গিয়ে পৌঁছলো ততক্ষণ বোধহয় বাচ্চাটা চৈতির থেকে আলাদা করে বেবি কর্নার হয়েছে। সর্বোচ্চ আধ ঘন্টার জন্য বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হচ্ছিল। যেহেতু প্রিমেচিওর ছিল বাচ্চা, সেহেতু বেশিক্ষণ কাছে রাখা সম্ভব হয়নি। চৈতি নিজেও বাচ্চার সুরক্ষার কথা ভেবে কোনো কথা বাড়ায়নি। একজন নার্স এসে বাচ্চাটিকে সাথে করে নিয়ে এলেন। চৈতি নিজের চোখ বন্ধ করে নিজে ছিল। স্যালাইনের ওষুধের প্রভাব যেন ঘুমে নেতিয়ে আসছিল। রাফাতকে খেপে গিয়েছেন চৈতির বাবা। এগিয়ে এসে শার্টের গলা চেপে ধরলেন তিনি। হুট করে এমন হতে চমকে উঠল রাফাত। পেছন ঘুরতেই ওকে টানতে টানতে আলাদা জায়গায় নিয়ে গেলেন তিনি। কলার ছেড়ে মুখোমুখি প্রশ্ন করলেন, কোন সাহসে এখানে এসেছে তুমি? আমার মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই তোমার। আপনি ভুলবেন না আঙ্কেল। আপনার মেয়ে আমার আজও বিবাহিত স্ত্রী। আপনি না চাইলেও ওর প্রতি আমার আলাদা অধিকার রয়েছে। খেপে গেলেন মিলন শেখ। চৈতিকে রেখে আরেকটা বিয়ে, এই লম্পট তোর আবার বলে কি ওর নাকি অধিকার রয়েছে? একটু গলা কাঁপছে না ওর এমন ধরনের কথা বলতে? যতক্ষণ পর্যন্ত তুমি আরেক বিয়ে না করে ঘরে তুলছিলে ততক্ষণ অবধি আমার মেয়ের উপর তোমার অধিকার ছিল, কিন্তু তুমি নিজেই নিজের সব অধিকার হারিয়েছ নিজের হাতে, তোমার একটা সিদ্ধান্তে। আপনি ভুলে যাবেন না আঙ্কেল, আমি একটা সামর্থ্যবান পুরুষ। দুটো বিয়ে করার আমার ততটা পরিমাণ অর্থ সম্পদ আছে, আর ইসলামে 2 বিয়ে করা জায়েজ আছে। ইসলাম শেখাও তুমি? প্রথম বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কখনো জায়েজ না, বরং অবৈধ। আর আইনি মতে এটা অন্যায় একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করা। তো
আমার মেয়ে চাইলে তোমায় জেলে দিতে পারে নিহাত। তোমার ভাগ্য ভালো যে এখনো অবধি তোমার বিরুদ্ধে মুখ খুলেনি। আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দিন, আমি ওকে দেখতে আসছি। চৈতি সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে যাব। আপাতত হাসপাতালে থাকুক, দুজনের প্রপার ট্রিটমেন্ট হবে, এই কারণে সেখানে থাকুক। আমার মেয়েকে আবার তোমার কাছে দিয়ে ভুল করব? এতটাই কি ফেলনা আমার মেয়ে যে তোমার মতো কিট কাপুরুষ কিটের কাছে ওকে দেব? ও সুস্থ হলে তোমাদের ডিভোর্স হবে। মাথার উপর আকাশ ভেঙে পড়লো রাফাতের। আহত প্রাণীর দিলে হুঙ্কাল দিলে এত সস্তা? আমি ওকে ডিভোর্স না দিলে কিভাবে ছাড়া পায় আমি দেখব। তারপর আর থেকে বড় কথা, ও যেখানেই যাক আমার বাচ্চাকে আমার হাতে তুলে দিক। রাগের বশে মিলন শেখ কলার চেপে ফেলে দিলেন রাফাতকে। হঠকরিতায় কি হলো তা বোঝার আগে রাফাতের বুকে কতগুলো মার পড়ে গেছে তার হিসাব নেই। উন্মাদের মতো মারছে। যতটা রাগ ক্ষোভ ছিল সব মেয়েটাতে বোধহয় এ আক্রমণ। ততক্ষণে রাফাতের চোখের নিচে কেটে রক্ত ঝরছে। মিলন শেখের হাত বোধহয় ঘড়ি, তার আঘাতে লেগে গলার কাছটা ছুঁড়ে গেছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ অন্য আরেকজনকে মারছে তা দেখে কয়েকজন দাঁড়িয়ে বেশ উপভোগ করছিল। এর মধ্যে হাসপাতালের গেটে থাকা দুইজন কর্মীর নজরেতে চলে এসে দৃশ্যটা চোখে পড়তে সাথে সাথে তারা এগিয়ে এসে দুজনকে ছাড়ালো একে অপরের থেকে। যতটা মার রাফাত খেয়েছে তার থেকে বেশি আঘাত পেয়েছে মিলন শেখ। ওনার হাতের একটা নখ উপড়ে গেছে। হাসপাতালে একজন কর্মী খ্যাঁক খ্যাঁক করে চিল্লিয়ে বলল, পান খাওয়া দাদলা দিয়ে পানির পিক ফেলে এগিয়ে আসলো ওদের দুজনকে দিয়ে। আরে মিয়া, আপনাকেও এত বয়সের পর এমনি ঝগড়া করেন কেন? নিজেদের বয়সের দিকে একটু তাকান। মাঝ রাস্তায় এমন ভেজাল করলে লোকে কি কইবে? ছাড়েন আমার এই কুত্তারে মেরে তারপর শ্বাস নেব। কত বড় সাহস আমার একটা মাত্র মেয়ের সঙ্গে এরকম করে? ওর জন্য আমার একটা নাতি মারা গেছে। আজ বাবা হয়ে নিজের মেয়েকে সেই সত্যি কথা বলতে আমার বুক কেঁপে ওঠে। যখন আমার মেয়ে আসবে, সামনে আসবে, সত্যিটা আসবে, তখন আমি কিভাবে সামলে নেব? আরে মিয়া, এটা হাসপাতাল। এখানে কাহিনী না করে পুলিশের কাছে যান। এতই যখন সমস্যা তাহলে আপনারা আইনি সাহায্য নেন না কেন? রাফাতকে বের করে একটা অটোতে উঠিয়ে দিল একজন দারোয়ান আর মিলন সাহেবকে ভেতরে পাঠিয়ে দিলেন। মিলন সাহেব যখন মেয়ের কেবিনের সামনে আসলেন তখন দেখলেন চোখ বন্ধ করে ঘুমিয়েছে চৈতি। ঘুমের ওষুধের প্রভাব বোধহয় এখনও কাটেনি। নিজের মেয়ের দিকে তাকালে সত্যিই তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। যে মেয়ে কলেজ লাইফে ওর বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডায় মেতে থাকতো, প্রতি মাসে নিজের চুল কত যত্ন করতো, সময় পেলে যে কোনো জায়গায় ঘুরতে চলে যেত, আর চোখের নিচে কত কালি, কতগুলো রাত সে ঘুমায় না, তার মেয়েটার দিকে তাকালে অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরে। নিজের কাঁধে কারো হাতের অস্তিত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকালেন তিনি। নিজের স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে থেকে মলিন হাসলেন। তুমি কিছু খাওনি এখনো? খেতে আসো, নইলে অসুস্থ হয়ে পড়বে। কেবিনের ভেতরে কাছে দরজা দিয়ে তাকালেন মিলন শেখ। আমার মেয়েটা ওইখানে রয়েছে চৈতিমা। কতগুলো ঘন্টা হয়ে গেছে ও খায়নি। ওকে এই অবস্থায় রেখে কিভাবে আমি খাবার খাবো? তুমি যদি এমন করো তাহলে ও কিভাবে সুস্থ? তুমি নিজেই বলো। তোমার এরকম করা দেখলে তো আমার মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি ওর অবস্থা দেখতে পাচ্ছি না চৈতির মা। নিজের মেয়ের এমন অবস্থা দেখলে কোন বাবা গলা দিয়ে খাবার নামে? তাই বললে তো হবে না। তুমি নিজেও মানুষ, আর কত করবে এই বয়সে? তুমি যতই মুখে বলো না কেন যে চৈতিকে নিজের মেয়ে মানো না, কিন্তু ঠিকই ভালোবাসা আজ স্পষ্ট। তো কি করব? চৈতির মা আমার একটাই মেয়ে, যতই ভুল করুক অন্যায় করুক ওর উপর রাগ পুষে রাখলে ঘেন্না তো করতে পারি না। শার্টের হাতা দিয়ে নিজের দু চোখ মুছলেন। স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজের বড্ড মায়া হলো আফরোজা বেগমের। লোকটা গত দুদিন ধরে কিছু খায়নি, সময় মতো গোসল করে না, এমনকি কোনো কাজ ঠিকঠাক করে না, শুধু নিজের মেয়ের কেবিনের আশেপাশে ঘুরতে থাকে। মেয়েটাকে বড্ড ভালোবাসতেন আগে থেকে, কখনো কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। কিন্তু মেয়ে তো বিয়ের আসর থেকে নিজের প্রেমিকের হাত ধরে পালাবে লোকটা কখনোই আন্দাজ করতে পারেনি। সেই সময় বড্ড কষ্ট পেয়েছিলাম, সেই কারণে মেয়ের উপর অভিমান আজ পুষে রেখেছি। কিন্তু যেই মেয়ের কান্না মাথায় বলায় আওয়াজ শুনতে পেয়েছে সেই সময় পাগলের মতো কুমিল্লায় ছুটে এসেছেন। নিজের স্বামীর দিকে তাকালে নিজেরই বড্ড করুণা আর মায়া আসে। লোকটা জীবনে কখনো সুখ করতে পারল না, কথা বাড়াল না। আর আফরোজা বেগম স্বামীর দিকে এক পলক তাকিয়ে সরে গেলেন। বাচ্চাটাকে ডাক্তার অনেক আগেই
নিয়ে বেবি কর্নারে গেছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি মুখ ঘুরিয়ে হাতে থাকা পানির বোতলটা রাখলেন। আজ 4 মাস হয়েছে নাতি আর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরছেন চৈতির বাবা মা। বাড়িতে ফিরলেও চৈতির মাঝে কোনো পরিবর্তন না। আগে যা ছিল এখনও তাই আছে। সারাটা দিন চোখের পানি ফেলে, বাচ্চাটাকেও তেমন সামলায় না, সবটাই আফরোজা বেগম করে। হ্যাঁ, হাসপাতাল থেকে ডিসচার্জের সময় ওকে জানিয়ে দেওয়া আছে মারা যাওয়ার কথা। তখন সে কি কান্না! সেই কান্না করার সময় তার আহাজারি বুঝতে হাসপাতালের আশেপাশের মানুষগুলো করুণ চোখে তাকিয়েছিল। এখন অবশ্য স্বাভাবিক, তেমন কারোর সাথে কথাবার্তা নেই। বাচ্চাটা যতটুকু মাকে প্রয়োজন ঠিক ততটুকু কাছে, বাকি সময় আলাদা বন্ধ করে নিজের সময় কাটায়। মা বাবা অবধি বুঝতে পারে না মেয়ের হাবভাব। ওনারা মনে চাচ্ছে যেন মেয়েটা আবার আগের জীবনে ফিরে আসুক, আগের মতো হাসি খুশি থাকুক, নিজের নিয়ে সামনে এগিয়ে যাক, এটাই ওনারা চান। এই চারপাশে একবার যোগাযোগ করার চেষ্টা করেনি রাফাত। চৈতিকে নিজেকে কখনো বেহায়া বানিয়ে রাফাতের সামনে গিয়ে আর দাঁড়ায়নি। সময়টা এখন বিকেলে ঘরে। এমন সময় মিলন শেখের হাতে একখানা কাগজের খাম বাড়িতে ঢুকলেন। বাবাকে বাড়িতে ঢুকতে দেখে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে এলো চৈতি। বাচ্চাটাকে নিয়ে মা একটু বাইরে গেছেন। সব সময় কাঁদতে থাকলে সামলাতে পারে না এইভাবে চৈতি। মেয়েকে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে এগিয়ে এসে হাতের থেকে পানিটুকু খেয়ে নিলেন মিলন শেখ। ঘামটুকু পাশে থাকা গামছাটায় মুছলেন। চৈতি চলে যাচ্ছিল, পেছন থেকে নিজের মেয়েকে ডেকে এলেন। এদিকটা এসো চৈতি, কিছু কথা আছে তোমার সঙ্গে। হাতে থাকা গ্লাসটা টেবিলের উপর রেখে নিজের বাবার পাশে দাঁড়ালেন। জি আব্বু বলো। নানু ভাই কোথায়? আসার পর থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, বাইরে গেছে? না, আম্মুর সাথে বাড়ির পেছনের জঙ্গলের কাছে রয়েছে। ছোট্ট বাচ্চা না, আবার ওইদিকে কেন নিয়ে গেছে? কোনো সমস্যা হবে না আব্বু, আম্মু তো সাথে আছে। নজর বলতে একটা জিনিস আছে, এক্ষুনি ওকে নিয়ে বাড়ি ফিরতে বল। হ্যাঁ বলছি। আচ্ছা তাহলে কি, আমার একটা কথা শুনে যাও। হ্যাঁ বলো। হাতে থাকা কাগজের খাম থেকে আস্তে করে কাগজ বের করলো। একটা কাগজ বের করলেন। সেখানে স্পষ্ট সরকারি সিলমোহর, টাইপিং করা প্রতিটা অক্ষর যেন কোনো কিছুর এক নীরব সাক্ষী। সরাসরি কাগজটা দেখলেও যদি আন্দাজ করতে পারলো যে ওটা ওর আর আফাতের বিচ্ছেদের শেষ চিহ্ন। মনে মনে এক কঠিন সিদ্ধান্তে নিলেন। যাক, এবার অন্তত স্বস্তির শ্বাস ফেলতে পারবে। এই মিথ্যে নোংরা সম্পর্ক থেকে এক মুহূর্তে হয়ে আসাটাই যেন স্বস্তির। মেয়ে মানুষ সব কিছু মেনে সংসার করতে পারে, কিন্তু নিজের সংসারে অন্য কারো ভাগ কখনোই মানতে পারে না। তা আবার কখনো নিজের স্বামী, নিজের চোখের সামনে অন্য মেয়ে, একটা মেয়ের সঙ্গে থাকবে। এই কারণে সব মেনে নেওয়া থেকে আলাদা হয়ে যাওয়াটা সব থেকে উত্তম বলে ভেবেছে। আর সেখানে রাফাত ওকে রেখে একটা বিয়ে করে ফেলেছে, সেখানে জোর জবরদস্তি করে থাকা তো কোনো মানেই হয় না। এর থেকে আলাদা হয়ে সংসার করাটা বেটার। এই কারণে পারিবারিকভাবে আলাদা হয়ে গেছে। এখন শুধু সামাজিক ও আইনগত ডিভোর্স হয়ে গেলে ওদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে। বাচ্চাটার দাবি অবশ্য রাফাত করেছিল, কিন্তু পুলিশের ভয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য যখন হুমকি দেয় যে ওরা রাফাতের নামে কেস করে দিবে, সেই সময় আর কোনো কথা বলেনি সেটা আসলে না, রাফাত ভয় পেয়ে পিছিয়ে গেছিল। মানুষ যখন বেআইনি কিংবা সমাজের বাইরে গিয়ে কোনো কাজ করে বসে, তখন তাকে সব দিক থেকে খেয়াল রাখতে হয়। চৈতির অবশ্য এখন দুঃখ হয় না। প্রথম প্রথম খারাপ লাগতো, ভাবতো নিজের মতো হয়তো কোনো কমতি আছে, কিন্তু বর্তমান বুঝে গেছে যে যে পুরুষ বাইরে টান থাকে সে কখনোই আর আটকানো যায় না। রাফাতের ডিভোর্স কাগজ পাঠিয়ে দিয়েছে। আমি জানি না তোমার কি মতামত, কিন্তু আমি আশা করবো তুমি দ্বিতীয়বার ওই ছেলের কাছে ফিরে যেতে চাইবে না। যে ছেলে তোমায় দেখে আর একটা বিয়ে করতে পারে, সেই ছেলে কখনোই চরিত্রবান নয়, কিংবা ভবিষ্যতে তোমাকে ভালোবাসবে না। ধন্যবাদ বাবা, আমার জন্য এতটুকু ভেবেছো, এই জন্য আমার অনেক ভালো লাগছে। দু চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। চৈতি মিলন শেখ অবাক হলেন মেয়ের দিকে তাকিয়ে। এই মেয়ে গত 3 মাসে একবারের জন্য চোখ দিয়ে পানি পড়েনি, তাহলে শেষ মুহূর্তে এসে ভেঙে পড়লেন যে কেন? চোখের পানি মুছে ফেলল। একটা বেইমানের জন্য কেঁদে কেঁদে চোখ ভাসানোর কোনো মানে হয় না। আমি কখনোই তোমার উপর নিজের মত চাপিয়ে দেইনি, এখনও দেব না। তোমার যা ভালো হয় তাই করো। বাবার দিকে সন্তুষ্টির নজরে তাকালেন। পাশে থাকা কলমটা উঠে খসখস মসৃণে কাগজে সই করে দিলেন। শুধু এই জন্ম না, পরজন্মের অধিকারটুকু দাবি দেওয়ার নিঃসন্দেহে ছেড়ে দিলেন। মেয়েকে কাগজে স্বাক্ষর করতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মেয়েটা শেষ অবধি একটু সুখ করতে পারল না।
তবুও তিনি বাবা হয়ে নিজের মেয়েকে ফেলে দেন না। হয়তো ভুল করেছে, কম বয়সে সবাই একটু একটু ভুল করেই থাকে, তাই বলে সেই ভুলের মাসুল আজীবন দেবে এটা তো কোনো কথা নাই। ইতিমধ্যে রাফাত আর চৈতির ডিভোর্স প্রায় 8-9 মাস পার হয়ে গেছে। দুজনে এখন আলাদা হয়ে থাকে। এমন সময় একটি বাইরে একটা বাচ্চাদের কেজি স্কুলে চাকরি করি। ইন্টার পাস করার কারণে বেশি ঝামেলা পোহাতে হয়নি চাকরি পেতে। এই পুরো 9 মাস সম্পূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। আজকাল আর কারো কথাই মনে পড়ে না। সময় পেলে নিজের বাবা মার সঙ্গে একটু ফোনে কথা বলে নিজের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা বাসা ভাড়া করে থাকছে। গত মাসে ওর ছেলেটার জন্মদিন ছিল, দারুণ একটা নাম রেখেছে সবাই মিলে স্পষ্ট। আজকাল স্পর্শকে নিয়ে অনেকগুলো সময় কেটে ওঠে ওর। কারো কথা তেমন মনে পড়ে না। সময় পেলে দুই মা ছেলে মিলে বাড়িতে ঘুরতে বেরিয়ে যায়। ভেবেছে সামনের মাসে সিলেট যাবে। একটু বাইরের আমেজে ঘোরাফেরা মনের ভেতরে আগের থেকে ভালো লাগা কাজ শুরু করে। এমনিতে বাইরে এখন শীত, জানুয়ারি মাসের শেষ, তবুও যেন ঠান্ডা একটু কমেনি। এ মাসের বেতন পেয়ে 3,000 টাকা বাড়ি ভাড়া বাবদ আলাদা করে রেখেছে। এভাবে কখনো পরিবার থেকে আলাদা থাকা হয়নি। শুধুমাত্র নিজের মনের খোরাক পূরণ করতে এই মুহূর্তে একটু আলাদা নিজেকে রেখেছে সবার থেকে। সব সময় তো আর সাথে থাকবে না পরিবার, এই কারণে তার আলাদা থাকা। তাছাড়া প্রতি মাসে বাবার একটা নিজস্ব হাত খরচ আর তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে বিকাশে আলাদা করে টাকা পাঠায়। ও জানে এই টাকাটা ওর দরকার, তবু নিজে কাজ করে কিছুটা সাহায্য করাটা ওর কাছে সবচেয়ে আনন্দের। এই 9 মাসে তেমন কারো সঙ্গে যোগাযোগ হয়নি, এমনকি শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলার রুচি আসেনি। রাফাত আর ইমার ব্যাপারে তেমন এখন শোনা যায় না। আর এসবে মাথা ঘামায় না। যে যা গেছে জীবন থেকে তা নিয়ে আক্ষেপ করলে আর ফেরত আসবে না। বাচ্চাটা সকাল থেকে কাঁদছে, সে ভেবেছে যাওয়ার সময় মায়ের বাড়িতে রেখে যাবে। মাঝে মাঝে উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করে যে এরকম মা বাবা না পেলে জীবনে কিভাবে এগোতো সে। কিছু কিছু সময় উপরওয়ালা যা করে তা ভালোর জন্য। সকালে নাস্তা তৈরি করে কোনো মতো বাচ্চাকে নিয়ে বের হলো। আজ একটু সকাল সকাল বাড়ি থেকে বেরোচ্ছে। পেটের ঘা তেমনভাবে শুকায়নি, মোটামুটি শুকিয়ে গেলেও চিনচিন ব্যথা করে। স্পর্শ ততক্ষণে কাঁদতে শুরু করেছে রীতিমতো। পুরো আধা ঘন্টা সময় কাটিয়ে নিজের বাড়ি এসে থামলো সে। বাড়ির সামনে বাবা মা দুজনকে বসে থাকতে দেখে তাড়াতাড়ি চপ্পল পায়ে এগিয়ে গিয়ে বাচ্চাটা তার মায়ের কোলে ধরে দিল। আম্মু তুমি আপাতত ওকে রাখো, আমি যাওয়ার পথে নিয়ে যাব। আজকে একটা মিটিং আছে স্কুলে, আমি অটো দাঁড় করিয়ে রেখেছি। আরে খেয়ে যা একটু, এতটা দূর থেকে আসলে আর সকাল সকাল না খেয়ে চলে যাবি? আমি সকালে রান্না করে খাবার খেয়ে এসে বেরিয়েছি, তুমি চিন্তা করো না, আমার খিদে নেই। টিফিন নিয়েছিলি সাথে করে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু সাথে নিয়েছি, তুমি চিন্তা করো না। তুমি শুধু বাচ্চাটাকে একটু দেখো, আমি যাওয়ার পথে নিয়ে যাব। চৈতি চলে যাচ্ছিল এমন সময় পেছন থেকে ডাকলেন আফরোজা বেগম। এগিয়ে এসে মেয়ের হাতে 100 টাকার একটা নোট ধরে দিলেন। চৈতি পেছনে দেখতে পেলে মায়ের পাশে তার বাবা দাঁড়ানো। এই টাকাটা যে উনি নিজে দিয়েছেন তা বুঝতে বেগ পেতে হলো না। আলতো করে হাসলেন। দাদুভাইকে সকালবেলা কোনো খাইয়েছিলি নাকি খালি পেটে রেখে যাচ্ছে? হ্যাঁ মা, সেরেলাক্স খাইয়েছিলাম মা, তুমি আরেকটু পর গরুর দুধ গরম দিও। যদি বেশি কান্নাকাটি করে তাহলে ঘুম পাড়িয়ে দিও। আচ্ছা হয়েছে, তোকে আর পাকামো করতে হবে না, আমি তো বাচ্চা বড় করেছি, তোদেরকে তো আমি নিজ হাতে মানুষ করেছি। আচ্ছা আচ্ছা মা, জননী বুঝতে পেরেছি, এটা আর কোনো কথা? তখন কেবল এই স্কুলের ঘন্টা দিয়েছে, এর ছুটি ইতিমধ্যে বাচ্চারা বের হয়ে গেছে। চৈতি রাস্তা পার হতে যাবে এমন সময় পেছন থেকে তার হাতে টান লেগে পিছন ফিরে তাকাতে উস্কো খুস্কো চুলের রাফাতকে দেখা গেল। এক মুহূর্তের জন্য চৈতির হৃদয় থমকে গেল রাফাতের দিকে। এই মুহূর্তে আর ওইখানে আসার কোনো না। ওর রাস্তায় কোনো কাজ আছে বলে মনে পড়ছে না। তাহলে চেহারার এই অবস্থা কেন? কতদিন দেখে না, কতদিন মানুষ ঠিক মতো ঘুমায় না। নিজের হাতের দিকে তাকানোর সাথে সাথে ঝাড়া দিয়ে উঠল। কিছু কঠোর কথা শোনানোর জন্য কোন সাহসে তুমি আমার হাত ধরছো আর মাঝ রাস্তায় এসে তামাশা করতে চেয়েছো? রাফাত কোথায় থমকে গেল। চৈতির এমন আচরণ সবসময় নিজেকে দিক থেকে শান্ত হিসেবে দেখে আসছে। সেই সংসার জীবন শুরুর থেকে প্রেম করার সময় কখনো চৈতি ওর সঙ্গে উঁচু করে কথা বলেনি। এই কারণে কোথায় যেন প্রেমটা একেবারে নরম সরম হয়ে জড়িয়েছিল। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি চৈতি, আমার সঙ্গে একটু কথা বলো। এই তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে এক মহিলার সঙ্গে এরকম লুতুপুতু করছে? ইমা যদি জানতে পারে তাহলে কি করবে ভাবতে পারছো? সবাই কিন্তু
আমি না যে তোমাকে ছেড়ে দেবে। রাফাতের মুখে যেন কালো মেঘের ছায়া, উদাস বিষণ্ণ। ইমা নেই। এক মুহূর্তের জন্য থমকে গেল চৈতি। পুরো ঘটনাটা বুঝতে পারল না। রাফাত কি বলতে চাইছে তার বোধগম্য হলো। মানে ইমা কোথায় গেছে? আর তুমি মাগুরা থেকে এখানে আসলে কি পালিয়ে? না মানে ইমা, তোমার বিয়ে হলো তো কিছু মাস আগে, ওর সঙ্গে সংসার আর করতে পারলাম না। নিজের কথাটুকু শেষ করে তাচ্ছিল্যে হাসি আসলো। শেষ অবধি প্রকৃতি সবার উপর প্রতিশোধ নেয়। উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নিজের কৌতূহল লুকোতে রাফাত প্রশ্ন করলো, কার সাথে পালালো? আমার সঙ্গে সংসার করার পর ওর চাহিদা বাড়ছিল। প্রতি মাসে নিজের পছন্দ করা অনুযায়ী টাকা পয়সা, ওড়না সব কিছুর জন্য নিত্যদিনের সঙ্গী। তারপর কি রোজগার ঝামেলা। আমার চাকরির টাকায় তার সংসার চলছিল না। বলা চলে তার বিলাসিতা নিয়ে থাকতে পছন্দ করছিল। যখন আমার থেকে বেশি টাকাওয়ালা একজন পেল, সেই দিনে পালিয়ে গেছে লোক সঙ্গে। আমাদের ফ্ল্যাটের নতুন এক চাকরিওয়ালা এসেছিল, তার সঙ্গেও সম্পর্ক। আর যখন ও জানল আমার, তখন থেকে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কথাগুলো বলতে বলতে রাফাতের দু চোখে জল আসলো। হঠাৎ করে মাটিতে সৈদের পা ধরে জড়িয়ে পড়ল। হু হু করে কেঁদে উঠল। সে আশেপাশে ভালো করে তাকালো। চৈত্র দেখতে পেল কেউ তাকিয়ে আছে কিনা। আর যাই হোক, এটা ওর পেশা জায়গায়, এখানে অন্তত কোনো সিনকেট করতে চায় না। চৈতি নিজের সাথে রাফাতকে নিয়ে অন্যদিকে এসে দাঁড়ালো। এই দিকটা বেশ লোকসমাগম। কেউ যদি আবার প্রশ্ন করতো দুজনের মধ্যে সম্পর্ককে, কী জবাব দিত? আদৌ এ প্রশ্নের কোনো জবাব হয় না। সেখান থেকে একেবারে ফিরে ঠিক একই জায়গায় ফেরা সম্ভব না। রাফাতের কথায় চৈতির মাথায় বাজ পড়ার মতো। ইমার ব্যাপারে অতটা চমকায়নি। স্কুল লাইফ থেকে দেখেছে ইমা একাধিক প্রেম, ওসবের সাক্ষী নিজেও ছিল। শুধু সবচেয়ে কাছের বান্ধবী বলে কাউকে কিছু জানেনি। তবু বিয়ের পর যে চরিত্র পরিবর্তন আসবে না সেটা অবশ্য ভাবেনি। দীর্ঘ সব শ্বাস ফেলল। ও জানে চরিত্র দোষ হলে মানুষ কখনো ভালো হয় না। তবুও শুধু তাদের থেকে আশা করাটা বোকামি। ও সবচেয়ে বেশি চমকাচ্ছে রাফাতের এইজ হয়েছে। রাফাত যে অসুস্থ তাও চেহারা দেখলে বোঝা যায়। খোঁচা খোঁচা দাড়ি বড় হয়ে গেছে। অনেক দিন ধরে বোধহয় নিজের যত্ন করে না। চেহারার দশা বেশ কাহিল। মুখের আদলে বেশ পরিবর্তন। চোখ কোটরে ঢুকে গেছে, নিচে বেশ কালি জমেছে। ঠোঁটগুলো একেবারে কালো হয়ে গেছে। এখন সিগারেট ধরছে, আগে খেত না। কখনো অবশ্য অতিরিক্ত টেনশনে থাকলে রাতভর সিগারেট খাওয়া চলতো তার। একমাস ঝগড়া করে ওই সিগারেট খাওয়া বন্ধ করে দিছিল চৈতি। এরপর থেকে কখনো রাফাতকে সিগারেট দেখেনি। যে আজ এতগুলো দিন সামনাসামনি আবারও দুজন রীতিমতো জোড়াজুড়ি করে পা কাঁপছে। এই পা ছাড়ো রাফাত, আমার থেকে দূরে যাও প্লিজ। চৈতি আমার কাছে আবার ফিরেছিল। তাচ্ছিল্যে হাসিছিল। হ্যাঁ, তোমার কাছে আবার ফিরে নতুন করে আরেকজন নিয়ে বাড়িতে ওঠো, তারপর নতুন করে অত্যাচার করতে পারো, তাই না? যেভাবে আমাকে তুমি আঘাত করছিলে আমি আজও ভুলিনি। আমার পেটে থাকা সন্তানের কথা তুমি চিন্তা করনি। বলতে গিয়ে গলা ধরে এলো চৈতির। আজ এই সময়টার কথা মনে পড়লে চিৎকার করে কান্না আসে। সেই সময়টার কথা মনে পড়লে কীভাবে কষ্ট পেয়েছিল, নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। ও কীভাবে সহ্য করছিল ইমা আর আফাতকে পাশাপাশি। আজও ঘেন্না হয় নিজের পছন্দের প্রতি। কীভাবে নিজের বাবা মার বিরুদ্ধে এই মানুষটা ওকে এত নোংরাভাবে ভেঙে দিয়েছিল। রাফাত কেঁদে দেওয়ার উপক্রম। হু হু করে গলা ভেঙে কাদার আওয়াজ। একবার চৈতি, শুধু একটা বার সুযোগ দিয়ে দেখো। মানুষ মাত্রই তো ভুল করে। আমি তো ভুল করেছি, তার বদলে প্রতিনিয়ত শাস্তি পাচ্ছি নিজের সন্তানের থেকে দূরে। আমার বাচ্চা তো জানেই না, চিনেই না বাবাকে। প্লিজ চৈতি, একবার ফিরে এসো। আমার সংসার আগের মতো করে দেবো সব কিছু। যেমন আগে তুমি আমি একসাথে থাকতাম ঠিক তেমনই। ঠাস করে থাপ্পড় মেরে চৈতি। আমাদের বাগানে থাপ্পড় করতে হতভম্ব। চৈতি আবারও ওকে মারল। সে মেয়ে আজীবন দৃষ্টিতে তাকিয়েছে, সেই মেয়েটা এভাবে মারতে পারলো? তোমার মতো একটা নোংরা জঘন্য মানুষের কাছে আর একবারও ফিরতে চায় না। আমি তোমাকে দেখলেই আবার ঘেন্না আসে। কোন সাহসে তুমি এইখানে আমার সঙ্গে দেখা করতে এসেছো? প্লিজ চৈতি, আমি আজ থেকে তোমার গোলাম হয়ে থাকবো। তারপর আমার সন্তানকে আমার সঙ্গে একটু দেখা করতে দাও। চলে যাও রাফাত, বিশ্বাস করো, তোমায় দেখলে আমার ভেতরে মাথাগুলো চড়া দেয়। তুমি যদি আমার সামনে থেকে চলে যাও আমাদের দুজনের ভালো হবে। আমি চাই না ভবিষ্যতে কেউ মুখ দেখাদেখি হোক। চৈতি, আমি বারবার একটা সুযোগ চাইছি। মানুষ হিসেবে ভুল করছি, কিন্তু এই বলে শুধরানোর সুযোগ দাও।
কষ্ট হচ্ছে চৈতির, কষ্টে মাথা চাড়া দিয়েছে। মাঝে মাঝে অতিরিক্ত টেনশন দেখলে এরকম শ্বাসকষ্ট শুরু হয়। যেমন এই মুহূর্তে নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে, অতিরিক্ত উত্তেজনা হয়ে পড়ছে। ও চায় না এই মুহূর্তে রাফাত ওর সামনে আসুক। তুমি আমার সামনে থেকে চলে যাবে নাকি পুলিশ ডাক দেবো? দেখো, আমি চাই না আমি তোমার মতো একটা চরিত্রহীনের কাছে ফিরবো আর আমার সন্তানকে তোমার হাতে তুলে দেবো। এটা ভাবো কোন শেষে? পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ তুমি। তোমার জন্য আমি আমার একটা সন্তানকে হারিয়েছি জন্ম দিয়ে কোলে আসার আগে। বোঝো একটা মায়ের কতটা কষ্ট হয় নিজের সন্তানকে নিজ হাতে স্পর্শ করার আগে দাফন করে দেওয়া হয়েছে। আমার বাচ্চাটা আজ আমার কাছে নেই, তোমার কাছে। আমি ফিরিয়ে তুমি পারবে তাকে ফিরিয়ে দিতে পারবে? চৈতি চলে যাওয়ার জন্য পা ছিল, এমন সময় পেছন থেকে ওর কাঁধ ঝাঁকিয়ে উঠল। ব্যথায় কুঁচকে গেল। আশেপাশে কয়েকজন লোক যাচ্ছিল। একটা মেয়েকে এরকম মাঝখানে হ্যারেস করতে দেখে এগিয়ে আসলো। এই ছেলে এই মেয়ের সাথে কি ফাজলামি করছো? ফাজলামি করো অর্ধেক রাস্তায়। আপু এই লোকটাকে চেনেন? এক পলক রাফাতের মুখ ঘুরিয়ে নিল। তাকালো চৈতি, ধীরে সুস্থে বলে, জি না, এই লোককে আমি চিনি না। তার মানে কুলাঙ্গার মাঝ রাস্তায় এমনি এমনি মেয়েদের বিরক্ত করছে। ধর এই বেটাকে, ওকে বুঝিয়ে দেয় মেয়েদের হ্যারাস করার ফল। আরে বোঝান না, মেয়ে দেখলে এই ছেলেদের যা ওদের ধরে আচ্ছা মতো কয়েকটা ঠান্ডা দিলে হবে। হই হই রব। এমনিতে দুর্বল শরীর ছিল, তার উপর আঘাত সহ্য করতে না পারে মাটিতে লুটিয়ে পড়ল। ভেবেছিল চৈতি একবার হলে তাকে বাঁচাতে আসবে। দেখালো চৈতি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে। হুট করে অনুভব করলো খুব নোংরা একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। শুধু মাত্র ওর মানসিক শান্তি বাড়ছিল। অনুভব করতে পারছিল কিছুটা শান্তি এসে জুড়ে যায়। হুট করে মনের মধ্যে একটা কথা চলে আসলো, আমরা যাদেরকে ভালোবাসি তারা যদি আমাদেরকে এক টুকরো ভালোবাসা দিত তাহলে বোধহয় পুরো পৃথিবীর কেউ ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেত না। পেছন ফেরা আর তারা অনুভব করলো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এখনো শীত শেষ হয়নি। বোঝাই যাচ্ছে বসন্ত এসে যাচ্ছে। সামনে বসন্ত আসতে চলছে। সমাপ্ত। অনুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কী করে বলবো তোকে গল্পটা আসবে না, ওটাতে আমি কমিউনিটি গাইডলাইন খেয়েছি। আর কেউ চাবেন না ওই গল্পটা।